বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তাহলে কাজ, ক্ষমতা, শক্তির মধ্যে আমরা ফার্স্টে যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কাজ। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কাজ কী। কাজ বলতে আসলে বোঝাচ্ছে যদি আমরা কোনো বস্তুর উপর বা যে কোনো কিছুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করি এবং এই বল প্রয়োগ করার ফলে যদি এই বস্তুটা স্মরণ ঘটে, অবশ্যই স্মরণ ঘটতে হবে, স্মরণ না ঘটলে কিন্তু কাজ হবে না। যদি আমরা একটা দেয়ালকে সারাদিন ধাক্কাধাক্কি করি, দেয়ালে কিন্তু কোনো স্মরণ ঘটবে না, সেই ক্ষেত্রে কোনো কাজও হবে না। তাহলে ফার্স্ট কন্ডিশন কী বললাম, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটা স্মরণ ঘটে, আমরা ধরে নিলাম যে তার স্মরণ ঘটলো, অর্থাৎ সে আগের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে এই অবস্থান হতে বি অবস্থানে চলে আসলো। তাহলে কোনো বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে যদি তার এস পরিমাণ স্মরণ ঘটে, তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজটা হবে বল এবং বলের দিকে স্মরণের যে উপাংশ তার গুণফল। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে সেই বল প্রয়োগের কারণে বলের অভিমুখে তার কী পরিমাণ স্মরণ ঘটলো তার যে গুণফল, সেটাই হলো আমাদের কৃত কাজের মান। তাহলে কাজকে ডাব্লিউর মাধ্যমে প্রকাশ করা হয়। কাজ সমান ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, বল, আর বল আমি দেওয়ার কারণে যে দিকে বল দিলাম সেই দিক বরাবর কী পরিমাণ স্মরণ হলো সেই স্মরণ, বল এবং স্মরণের গুণফল। তাহলে আমি এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, তার স্মরণ হয়েছে এস, তাহলে আমরা লিখতে পারবো এফ ইন্টু এস। অর্থাৎ এখান থেকে আমরা একটা রিকোয়ার্ড ফর্মুলা পেয়ে যাই ডাব্লিউ সমান এফ এস, যেটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। এটা হলো জাস্ট আমি যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিকেই বস্তু স্মরণ করছি। এখন যদি এইরকম কেস না ঘটে, অন্যরকম কোনো একটা কেস ঘটে, সাপোজ কেসটা একটু ইন্টারেস্টিং যদি ধরি, আমি এরকম আমি বস্তুর উপর বল প্রয়োগ করলাম এই দিকে, কিন্তু বস্তুর স্মরণ এই দিকে না হয়ে কোনো কারণে তার স্মরণ হয়ে গেল এই দিকে, অর্থাৎ সে আগের মতোই এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে কিন্তু পিছনের দিকে। তার যেদিকে যাওয়ার কথা ছিল বা যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকে স্মরণ না ঘটে উল্টা দিকে করছে। এটা হয়তো এভাবে তোমাদের মাথায় ধরতেছে না যে আসলে আমি এই দিকে বল প্রয়োগ করছি, বস্তু এই দিকে কীভাবে আসলো। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে তুমি এইভাবে এখানে সাপোজ দাঁড়াই আসো, তোমার মাথার উপর একটা বস্তা তুলে দেওয়া হয়েছে, তুমি কিন্তু চাচ্ছ বস্তাটাকে উপরের দিকে ঠেলে ধরে রাখার জন্য। যদি তোমার সহনীয় মাত্রার চাইতে বস্তার ওজন একটু বেশি হয়, তাহলে সে কিন্তু ঠিকই নিচের দিকে নেমে আসতে চাইবে, অর্থাৎ তোমাকে দাবাই দিতে চাবে। আমি আসলে এই জাতীয় কোনো একটা কেস বুঝাতে চাচ্ছি। যাই হোক, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি যেই দিকে বল প্রয়োগ করতেছি, বস্তু যদি সেই দিকে স্মরণ না ঘটে, তার বিপরীত দিকে স্মরণ ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্মরণের মানটা হয়ে যেতেছে ঋণাত্মক, নেগেটিভ। একদিকে বল প্রয়োগ করছে, তার স্মরণ অন্য দিকে, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ সমান এফ ইন্টু মাইনাস এস। অর্থাৎ এখান থেকে আমরা কৃত কাজ পাবো মাইনাস এফ এস। এটাকে বলা হয় ঋণাত্মক কাজ, এটাকে বলা হয় ঋণাত্মক কাজ। অর্থাৎ আমি যেই দিকে বল প্রয়োগ করব, বস্তু যদি তার বিপরীত দিকে সরে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো ঋণাত্মক কাজ। এখন যদি এই দুইটা কেসের বাহিরে অন্য একটা কেস ঘটাই, সাপোজ আমরা এখন এরকম একটা বস্তু নিলাম, আগের মতো এখানে একটা ব্লক রাখলাম এবং এইখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল এফ প্রয়োগ করলাম। এখন বস্তু আনুভূমিকের সাথে, আগের দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের আনুভূমিক বরাবর স্মরণ ছিল, একটা যেদিকে বল সেই দিকে স্মরণ, একটা যেদিকে বল তার বিপরীত দিকে স্মরণ। কিন্তু এখনকার যে কেসটা সেটা বলতেছে আমি বল প্রয়োগ করছি একদিকে, কিন্তু বস্তুটার স্মরণ এখন আর যেদিকে বল প্রয়োগ করছে সেই দিকে না ঘটে আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল উৎপন্ন করে স্মরণটা ঘটলো, অর্থাৎ বস্তুটা এইখানে চলে আসলো। এখানে আমরা ধরে নিলাম সেই স্মরণের পরিমাণ এস। তাহলে এখন আমরা কৃত কাজটা কীভাবে হিসাব করব? আমরা কিন্তু বলে দিয়েছি যে কাজের সংজ্ঞা থেকে বলছিলাম যে বল, আর আমি বল যেদিকে প্রয়োগ করছি সেই দিকে স্মরণের উপাংশ। তাহলে এই যে স্মরণটা হয়েছে এস, এটা তো আমি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে হয় নাই, কিন্তু আমাকে এই দিকের অংশটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এই দিকে ধরে নিচ্ছি তার কী পরিমাণ স্মরণ হচ্ছে, সরলরেখিক বরাবর একটা লম্ব টেনে দিলাম। তাহলে আমরা ধরি এটা একটা ত্রিভুজ এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজে আমি যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিক বরাবর তার যে স্মরণ সেটা হলো এই অংশটুকু। এই অংশটুকুর মান এখন আমাকে আগে বের করে নিতে হবে। এই অংশটুকুর মান বের করতে পারলে আমরা বলে ফেলতে পারবো যে আমাদের কৃতকাজের মান বল ইন্টু স্মরণ। বলের মান জানা আছে, স্মরণের মানটা আমাদের বের করতে হবে। দেখি আমরা বলে নিয়েছি যে সে আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে, এই অ্যাঙ্গেলের মানটা আমরা ধরে নিলাম থিটা। তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়, এ বি সি একটা ত্রিভুজ হয়, আর এটা যদি একটা অ্যাঙ্গেল হয়, তাহলে কোণের বিপরীত বাহু হইল লম্ব, এটা হলো ভূমি, এটা হলো তার অতিভুজ। আমি অতিভুজের মান জানি, ভূমির মান আমার জানা দরকার। তাহলে আমরা কি জানি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত অনেক, কস থিটা সমান
ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমাদের লাগবে এ বি এর মান। তাহলে এ বি সমান আমরা লিখতে পারি এসি এর মান আমরা জানি এস, তাহলে এখানে আসবে এস কস থিটা। এখন কিন্তু আমরা এ বি এর মানটা জেনে গেছি। তাহলে এখন আমরা আমাদের যে জানা সূত্র সেটাতে যদি আমরা বসাই দিই, কৃতকাজ ডাব্লিউ সমান বল ইন্টু সরণ, তাহলে কিন্তু আমরা সহজেই কাজটা পেয়ে যাব। এখানে বল কত প্রয়োগ করছি এফ, সরণ কত হয়েছে এস কস থিটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ রিগার্ড ফর্মুলা। এটা কখন ব্যবহার করব? যখন আমরা একটা কোনো বস্তুকে বল যেদিকে প্রয়োগ করতেছি সেই দিকে সরণ না ঘটে সে যদি অ্যাঙ্গুলারভাবে কোথাও দিকে সরে যায়, সেক্ষেত্রে আমাদের কৃতকাজের মান বের করার ফর্মুলা হবে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এখন আমি আশা করি যে তোমরা ভেক্টর একটু পড়ে আসছো বা ভেক্টর সম্পর্কে একটু হালকা ধারণা আছে। তো আমি ভেক্টর থেকে একটা জিনিস যদি তোমাদের একটু দেখাইতে চাই, ভেক্টর ডট গুণনটা আসলে দেখাতে চাচ্ছি। এ ডট বি সমান কি লিখতে পারি আমরা এ বি কস থিটা। মনে আছে নিশ্চয়ই, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর আর থিটাটা ছিল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের পরিমাণ। তাহলে এইখানে যদি আমরা তাকাই, এই দিকে আমাদের যে সরণ, তাহলে আমরা পাই যাবো এস, আর এইদিকে আমাদের যার একটা বল ভেক্টর সেটা হলো এফ। তাহলে এ এবং এস এবং এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হলো থিটা। তাহলে আমরা কি এটাকে এরকম লিখতে পারি, এটাকে যদি আমরা ধরি এই যে এর সাথে কম্পেয়ার করি এ ডট বি সমান এ বি কস থিটা, এর সাথে কম্পেয়ার করে যদি আমরা এটাকে ধরি এ বি কস থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে এ ডট বি। তাহলে আমরা পেয়ে যাই ডাব্লিউ সমান এফ ডট এস। অর্থাৎ তোমাকে যদি কখনো ভেক্টর আকারে মান দেওয়া থাকে, একটা বল দেওয়া আছে যেটা ভেক্টর আকারে, আর একটা মান দেওয়া আছে সরণ যেটাও ভেক্টর আকারে, সেক্ষেত্রে আমরা যে কৃতকাজের মান পাবো ডাব্লিউ, সেটা হবে আমাদের এফ ডট এস। এখন তোমরা কিন্তু আবার এই যে কাজ যে পাবা এটা কিন্তু ভেক্টর রাশি না, এটা কিন্তু অবশ্যই স্কেলার রাশি। কারণ তোমরা জানো দুইটা ভেক্টর ডট গুণনের ফলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কাজ বের করতে পারবো। তাহলে কাজ বের করার জন্য আমরা কয়টা জিনিস পেলাম? ফার্স্টে পেলাম ডাব্লিউ সমান এফ এস, তারপরে পেলাম ডাব্লিউ সমান এফ এস কস থিটা, তারপর পেলাম ডাব্লিউ সমান এফ ডট এস। এখনও আমাদের আরও কাজ বাকি। এখন আমরা যেটা করবো সেটা হলো লম্বালম্বী কাজ। তাহলে দেখি যদি কোনো একটা বস্তুকে আমরা তো এখন আনুভূমিক বরাবর সরাইছি, যদি একটা বস্তুকে আমরা কোনোভাবে বল প্রয়োগ করার কারণে সেই এইচ পরিমাণ উচ্চতায় উঠে যায়, এইচ উচ্চতায় উঠে যায়, যেহেতু এখন আমরা লম্বা নিয়ে কাজ করতেছি সেই জন্য আমি এইচ ব্যবহার করছি হাইট বোঝানোর জন্য। আনুভূমিক বরাবর আমরা সরণ নেই, উলম্ব বরাবর আমরা হাইট নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এইদিকে একটা অভিকর্ষ যে ত্বরণ সেই ত্বরণটা নর্মালি কাজ করবে। তাহলে সেই ত্বরণের উপর ভিত্তি করে আমাদের কাজটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কৃতকাজের মান সেটা হবে ডাব্লিউ সমান এফ এইচ। এইখানে যে বলটা কাজ করবে সেই বলের মান হলো এফ, সেই এফটা হলো আমাদের মহাকর্ষ বল বা আমরা অভিকর্ষ বল যাই বলি সেটা। এখন এই এফ সমান আবার কি লেখা যায়, যেহেতু এই বস্তুটার একটা ভর থাকবে সেই ভরটাকে আমরা লিখতে পারবো এম, আর একে সবসময় অভিকর্ষীয় ত্বরণ জি দ্বারা গুণ করে দিলে আমরা তার ওয়েটটা পাই যাবো যেই বলে সে নিচের দিকে আকর্ষিত হচ্ছে। তাহলে এফকে লেখা যায় এম জি ইন্টু এইচ। তাহলে আমরা পাই যাচ্ছি ডাব্লিউ সমান এফ এইচ বা ডাব্লিউ সমান এম জি এইচ। এটা হচ্ছে আমাদের উলম্ব বরাবর কাজ। এখন এই কাজ নিয়ে আমরা ইন্টারেস্টিং একটা ডিসিশন নিতে চাচ্ছি। দেখি আমরা এখানে একটা ব্লক রাখলাম, ব্লক তো না, একটা আমরা আনুভূমিক তল বিবেচনা করলাম। এই আনুভূমিক তলের উপর একটা বস্তু এখানে থাকার কারণে তার উপর সরণটা কত দিকে ঘুরতে পারে, সেই এইদিকে যাইতে পারে, এইদিকে কোন দিকে যাইতে পারে, লম্বালম্বী এইদিকেও যেতে পারে, অথবা এইদিকের কোনো একটা সেক্টরের দিকে সে যেতে পারে। আমরা জাস্ট এখানে সরণটা বোঝানোর চেষ্টা করতেছি। সরণ আমরা ধরে নিলাম যে বল এদিক থেকে আমরা প্রয়োগ করছি, বলের প্রয়োগের ক্ষেত্রটা নির্দিষ্ট, কিন্তু সরণ এইদিকে এইদিকে এদিকে এদিক হইতে পারে। আচ্ছা, তাহলে এই দিক থেকে আমরা একটু দেখি তো আমাদের যে বল যে আমরা প্রয়োগ করতেছি এর সাথে কোণের পরিমাণটা কীভাবে আসতেছে। এইদিকে একটা কোণ, এইদিকে কোণ, এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ, এটা হলো আমাদের একটা 90 ডিগ্রি বা সমকোণ। আবার এই কোণটা যখন আমরা নেব তখন এই হচ্ছে কী কোণ, স্থূলকোণ। তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশন নেই, আগে একটু দেখি ডিসিশনটা আমরা কীভাবে কাজে লাগাবো। আমরা দেখেছি ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে যদি কোনো কারণে সরণটা এই বরাবর ঘটে তাহলে আমরা আসলে কী পাই, এফ এস কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত, 0। তাহলে আমরা কৃতকাজের মান পেয়ে গেলাম 0। তাহলে এটা কি হলো, আমি বল প্রয়োগ করলাম, বস্তু সরণও ঘটলো, তারপর কৃতকাজের মান কত, 0।
ডিসিশনটা আসলে এরকমই। যদি আমরা কোনো বস্তুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার কারণে তার সরণ যদি সরাসরি 90 ডিগ্রি বরাবর অর্থাৎ লম্ব বরাবর দণ্ডায়মান হয় বা কাজ করে বা এফেক্টেড হয়, সেক্ষেত্রে আমাদের কৃতকাজের পরিমাণ আসবে 0। আর যদি এটা কাজ বলতেছিলাম, তাহলে এটা আমাদের শূন্য কাজ, এটাকে আমরা বলি শূন্য কাজ। এখন এই যে এই দিকের কোণটা, এই দিকে যত তুলো আমরা দাগ টানি না কেন, সবগুলো কোণ হবে কি সূক্ষ্ম কোণ, কারণ 90 ডিগ্রি চেয়ে ছোটো। 90 ডিগ্রি হয়ে গেলে তো সেটা শূন্য হয়ে গেল। তাহলে কোণের পরিমাণ যদি থিটার মান যদি লেস দেন 90 ডিগ্রি হয়, থিটার মান যদি লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজটা পাই ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটা সেই দিকে সরণ করছে। যদিও কোনো কারণে কোণের মানটা এই দিকে কোনো একটা অংশ হয়ে যায়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় স্থূলকোণ, ডিসিশনটা কি থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা কাজটা পাবো ঋণাত্মক কাজ। তাহলে আশা করি তোমরা কাজের সেক্টরগুলো একটু ভালো মতো বুঝতে পারছো। আমরা বল প্রয়োগ করলাম, তার সাথে সরণটা যদি সরলরৈখিকভাবে ঘটে তাহলে তো ঘটলো, এটা হবে আমাদের ম্যাক্সিমাম কাজ। যদি এই মানটা আস্তে আস্তে বাড়তে থাকে 90 ডিগ্রির পূর্ব পর্যন্ত, সেই কাজটা হবে আমাদের ধনাত্মক কাজ। 90 ডিগ্রি হয়ে গেলে সেই কাজের পরিমাণ হবে আমাদের শূন্য বা শূন্য কাজ। যদি কোনটা আরও আমি বাড়িতে থাকি অর্থাৎ 90 ডিগ্রি থেকে বাড়তে থাকে, স্থূলকোণ হইতে থাকে, সেখানটা সেই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ হইতে থাকবে ঋণাত্মক কাজ। শূন্য কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এইগুলো আমরা অলরেডি তখন বুঝে গেছি আশা করি। তাহলে এই কাজগুলো বোঝার পর আমরা এখন যে অংশটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে উলম্ব বরাবর যদি সে অ্যাঙ্গুলারভাবে কাজ করে, অর্থাৎ এখানে কাজ করছিল আনুভূমিকভাবে অ্যাঙ্গুলারভাবে, এখন কাজ করতে যাচ্ছি আমরা উলম্ব বরাবর অ্যাঙ্গুলারভাবে। অর্থাৎ বিষয়টা কীরকম হচ্ছে, সাপোজ এখন তোমাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, এটা হলো তোমাদের বাসা। মনে করো যে তোমাদের নিচতলা থেকে দোতলায় তোমাকে উঠতে হবে, এই হাইটটা তোমাদের হয়তো জানা আছে বা তোমাদের এই হাইটটাই আমাদের অবশ্য লাগবে, এই হাইটটা নিয়ে আমরা কাজ করবো। এখন তুমি এইখান থেকে সিঁড়ি বেয়ে কতটুকু উপরে উঠতেছো সেটা তোমার জানা আছে, অর্থাৎ তুমি এদিকে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছো সাপোজ। এখন এইদিকে যদি তুমি এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে থাকো আর এইখানে তোমার যদি একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, সাপোজ এটার মান থিটা দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন যে বলের মানটা আসলে আমাদের এখন বলটা কোন দিকে কাজ করতেছে, সবসময় অভিকর্ষ বল কিন্তু নিচের দিকে কাজ করে, কারণ কোনো একটা বস্তুকে আমাদের অভিকর্ষ ত্বরণ জি সবসময় নিচের দিকে টানে। তাহলে এই ক্ষেত্রে বলটা কাজ করতেছে নিচের দিকে, তাহলে আমাদের সরণ হওয়া উচিত নিচের দিকে। তাহলে আমাদের সরণ হয়তো নিচের দিকে অথবা উপরের দিকে যে কোনো একদিকে উঠবে, তাহলে অভিকর্ষ বল দ্বারা ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ সেরকম একটা কিছু হবে, কিন্তু কাজটা হবে উলম্ব বরাবর। তাহলে আমার বল যেহেতু এই দিকে কাজ করতেছে, আমার সরণ কিন্তু এই দিকে নিয়ে কাজ করতে হবে, যেহেতু বলের দিকে সরণ। অর্থাৎ আমরা যদি আবার আগের মতো ত্রিভুজ বানাই এ বি সি, তাহলে এখন আমাকে বিসি নিয়ে কাজ করতে হবে। তাহলে এই বিসিটা আসলে আমরা এখানে কীভাবে বের করব? তাহলে বিসিটা বের করার জন্য আমাদের যে সিস্টেম বা আমরা আসলে যেভাবে কাজ করব সেটা হচ্ছে এইখানের যে মান, এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে তাহলে এই কোণের বিপরীত হলো লম্ব, আমাদের এখন লাগবে লম্ব। তাহলে আমরা জানি সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এসি। তাহলে এখান থেকে আমার তো দরকার লম্বালম্বী যে উচ্চতা অর্থাৎ বিসি, তাহলে আমরা বের করবো বিসি সমান এসির মান আমরা জানি এস, তাহলে এস সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সরণ হচ্ছে কত আসলে এস সাইন থিটা। এটাকে আমরা এস না ধরে এইচ যদি ধরি, যেহেতু আমরা এখন হাইট নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা পাবো এইচ সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কৃত কাজ ডাব্লিউ সমান সেটা হবে এফ এইচ সাইন থিটা, সরি সাইন জি লিখে ফেলেছি আমি, এটা হবে সাইন থিটা। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের আসলে কনফ্লিক্ট হয় যে যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে আমরা সাইন ব্যবহার করবো, বা এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকলে কস ব্যবহার করবো, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু সমস্যা হয় বা কনফ্লিক্ট দেওয়া থাকে। তাহলে আমি ধরলাম যে আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, সেই হিসাবে আমি কাজ করছি। যদি কোনো কারণে এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, আমরা এই অ্যাঙ্গেলটা দেওয়া নেই। আচ্ছা, এতে কিন্তু আমাদের আসলে তেমন কোনো সমস্যার কথা না, যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ারই রাখো। দেখো, যদি এইটা আমাদের একটা অ্যাঙ্গেল হয় তাহলে কোণের বিপরীত হলে এইটা লম্ব, কিন্তু আমাদেরকে এখন লম্ব লাগবে, আমাদের এখন লাগবে কোনটা, এইটা ভূমি, কারণ আমাদের লম্বালম্বী সরণ হলো বিসি। তাহলে আমাদের যেহেতু এটা বের করতে হবে, আর আমরা যেহেতু এই এসি এর মান জানি, তাহলে এখন আমাদের ব্যবহার করতে হবে কবরে ভূত অনেক, কারণ এখন কিন্তু এটা ভূমি, আগে এটা লম্ব ছিল, যখন এটা কোণ তখন এটা লম্ব, যখন এটা কোণ তখন এটা ভূমি। তাহলে বিসি বাই এসি, তাহলে এখান থেকে যদি আমরা বিসি বের করতে চাই তাহলে আমরা এসির মান অলরেডি জানি এইচ, আর এটা আসবে তখন কি কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কৃত কাজ ডাব্লিউ সমান আসবে এফ এইচ কস থিটা। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। দেখো এখানে কি আছে এফ এইচ সাইন থিটা, এফ এইচ কস থিটা,
এটা তোমাদের যাতে কনফিউশন তৈরি না হয় যে কখন সাইন ব্যবহার করবো, কখন কজ ব্যবহার করবো বা কীভাবে কী করবো, সেই জন্য খুব সহজে তোমরা সবসময় চেষ্টা করবে যে অ্যাঙ্গেল এটা দেওয়া থাক বা এটা দেওয়া থাক, তোমরা এই হাইটটা বের করে নেওয়ার চেষ্টা করবে। হাইটটা বের করে নেওয়ার জন্য বা নেওয়ার ক্ষেত্রে তোমার যদি সাইন আসে তাহলে সাইন আসবে, যদি কস আসে তাহলে কস আসবে, এটার উপর কোনো সমস্যা নাই। আর বাকি যে অংশটুকু এফ, এই এফটাকে আমরা ভাঙাইতে পারি ডাব্লিউ সমান এম জি এর মাধ্যমে, তাহলে লিখতে পারবো এম জি এইচ সাইন থিটা, আর এটাকে লিখতে পারবো ডাব্লিউ সমান এম জি এইচ কস থিটা। তাহলে এটা হলো আমাদের যদি কখনো সিঁড়ির মতো বেয়ে বা উলম্ব তল বরাবর বেয়ে কাজ করতে, তাহলে সেক্ষেত্রে এই কাজটা কিন্তু তোমাদের বেশি করতে হবে। আমাদের অনেক বই আছে যেটাতে দেখা যাবে যে কেউ 5 কেজি ভরের ওজন নিয়ে, কেউ 10 কেজি ভরের বস্তা নিয়ে, অথবা কেউ একা একা, অথবা কেউ মই বেয়ে একবার উপরে উঠবে একবার নিচে নামবে, কখনো এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, কখনো এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। তাহলে এই জাতীয় ক্ষেত্রে বা এই জগতের ক্ষেত্রে তাদের দ্বারা কৃতকাজের পরিমাণ কত হচ্ছে বা কীভাবে হচ্ছে, এই অংশটুকু আমরা এখান থেকে হিসাব করতে পারবো বা হিসাব করব সেই একক নিয়ে। কাজ আমরা দেখে আসলাম ডাব্লিউ সমান এফ এস, এই এফটা হইলো আমাদের বল, এসটা হইলো আমাদের সরণ। তাহলে বলের একক কী? বলের একক আমরা যদি এম কেসে বিবেচনা করি তাহলে আসবে নিউটন, সরণের একক কী? আসবে মিটার। তাহলে আমরা পাবো ডাব্লিউ সমান নিউটন মিটার। এটা হলো আমাদের কাজের একক। এই নিউটন মিটারকে সাধারণত জুলের মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ এই যে আমরা নিউটন মিটার পাইলাম এটাকে বলা হয় জুল। কাজের যে এম কেস একক এটাকে বলা হবে জুল, JUL, জুল। আবার এই জিনিসটাকেই আমরা যেহেতু বল এর যদি আমরা সিজিএস একক ব্যবহার করি, তাহলে সিজিএস এককেই বলের আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় ডাইন। আর এস তত হলো সরণ, সরণটাকে আমরা প্রকাশ করব সেন্টিমিটারের মাধ্যমে, তাহলে ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে বলা হয় আর্ক, এটাকে বলা হয় আর্ক। আর আমরা যদি এটা এফপিএসে ব্যবহার করি তাহলে আসবে আমাদের এটার জন্য পাউন্ডাল, বলের একক পাউন্ডাল, LBL, এসের একক ফুট। তো এটাকে বলা হয় পাউন্ডাল ফুট বা ফুট পাউন্ডাল, এটাকে বলা হয় ফুট পাউন্ডাল, LBL। এর আলাদা কোনো নামকরণ করা হয়নি, এখানে যেমন জুল বা আর্গ আছে এর এরকম কোনো নামকরণ করা হয় নাই। তাহলে এখন এই যে একক আসলে আমরা লিখলাম, এই সবগুলো এককই ছিল আমাদের পরম একক। কি বললাম? এই সবগুলো এককই ছিল আমাদের কি একক? পরম একক। তাহলে তোমরা হয়তো পড়ার সময় এরকম আরও একটা এককের নাম শুনছো, অভিকর্ষী একক। তাহলে পরম একক আর অভিকর্ষী একক বলতে আসলে কি বোঝায় এটা একটু ভালোভাবে খেয়াল করো, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। নর্মালি আমাদের যে অভিকর্ষীয় ত্বরণ জি, এই জি এর উপস্থিতি যে সকল জায়গায় আছে সেই সকল জায়গায় যে সকল একক আমরা পাবো সেই এককগুলোকে বলা হবে পরম একক। যদি কোথাও আমরা জিকে বাদ দিয়ে হিসাব করি বা জিটাকে গণনার বাইরে রাখি তখন তাকে বলা হয় মহাকর্ষী একক বা অভিকর্ষী একক। বিষয়টাকে আরেকটু সহজ করার জন্য তোমাদের আমি একটু বল অধ্যায় নিয়ে যাই। যদি বলের ক্ষেত্রে আমাদের যে বলের একক ছিল, তাহলে আমরা এখানে লিখি এককগুলো একটু সুন্দরভাবে তোমাদের বোঝার সুবিধার জন্য। সাপোজ এখানে আমরা লিখলাম MKS একক, এখানে লিখলাম CGS একক, এখানে লিখলাম FPS একক। তাহলে MKS এককে বলের একক কি? নিউটন। CGS এককে কি? ডাইন। FPS এককে কি? পাউন্ডাল। এটা কিন্তু সবগুলোই হলো আমাদের পরম একক। এই সবগুলো হলো আমাদের কি? পরম একক। এখন এটাকে যদি আমরা জি দ্বারা ভাগ করে দিতে চাই, অভিকর্ষীয় একক বানাচ্ছি আমি, অভিকর্ষীয় একক বানাবো আমরা। তাহলে অভিকর্ষী এককের ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে আমরা জিটাকে বাদ দেব, বিবেচনা বাইরে রাখবো। সাপোজ আমাদের এফ সমান কি? mg। তাহলে এখান থেকে যদি আমরা জিটা বাদ দিতে চাই আমাকে এটা জি দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে জি কাটা, তাহলে থাকবে কি? এম। আর এমটা হলো জাস্ট ভর, এটা তোমরা নিজেরাই জানো। তাহলে এইখান থেকে আমাদের যে জিনিসটা থাকে সেটা হলো জাস্ট ভরটা থাকে। তাহলে ভরটা যদি থাকে, MKS এককে ভরের একক কি? কেজি। এর সাথে আমাদের ওয়েটটা আমরা যোগ করে দেবো যে কেজি ওয়েট। CGS এককে ভরের একক গ্রাম, গ্রাম ওয়েট। এটাতে পাউন্ড, তাহলে পাউন্ড ওয়েট। এটা বাইর করার অপশনটা কী ছিল? তাহলে আমরা যে নিউটন ছিল, নিউটনকে যদি আমরা জি দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাবো। যদি আমরা ডাইনকে জি দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাবো। যদি আমরা পাউন্ডাল, LBL, পাউন্ডালকে যদি আমরা জি দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাবো। এই যে জি এর মান কত? জি এর মানকে আমরা সবসময় 9.8 ব্যবহার করব? সবসময় আমরা 9.8 ব্যবহার করব না।
এইখানে আমরা এম কেস একক নিয়ে কাজ করতেছি। এম কেস এককে জি এর মান 9.8, এইখানে শুধু আমরা 9.8 ব্যবহার করব। এখানে জি এর মান আমরা সিজিএস নিয়ে কাজ করতেছি, এখানে জি এর মান ব্যবহার করব 980। এখানে আমরা এফপিএস একক নিয়ে কাজ করতেছি, এখানে আমরা জি এর মান ব্যবহার করব 32। তাহলে আশা করি এই অংশটুকু তোমরা একটু ভালো মতো বুঝতে পারছো। যদি এই অংশটুকু তোমাদের একটু ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা পরবর্তীতে পরম একক আর অভিকোষী একক এর মধ্যে আর কোনো গণ্ডগোল থাকবে না আশা করি। এই জিনিসগুলো তোমরা খুব সহজেই ক্যাপচার করতে পারবে বা বুঝতে পারবে। যদি আমরা কাজের জন্য এককগুলো বের করতে চাই তাহলে আমরা আগে সে আগের মতো একটা ছক আকারে বের করার চেষ্টা করি। এখন আমরা বের করতেছি ওয়ার্কের জন্য। তাহলে এইদিকে ছিল আমাদের পরম একক, এখানে দিলাম পরম একক, এখানে দিলাম অভিকর্ষী একক, এখানে হলো অভিকর্ষী একক। তাহলে এখানে আমাদের ছিল একটা এম কেস একক, একটা হবে সিজিএস একক, একটা হবে এফপিএস একক। তাহলে এম কেস এককের কাজের একক কি? JULE, জুল। যদি এটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, একটু দেখি আমরা কাজ ডাব্লিউ সমান এফএস, তাহলে এফ নিউটন মিটার। আমরা এটা ভাঙাই দেখছিলাম যে এটা হয় কি নিউটন মিটার। এখানে নিউটন, এটাকে যদি আমরা আরও ভাঙাই, মানে এফটাকে যদি আবার আমরা ভাঙাই, এফ সমান কি লেখা যায়? এমজি। এম এর একক কি? কেজি। জি এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা টোটাল এককটাকে কি লিখতে পারবো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে এই এস এর জন্য আসতে আমাদের আরেকটা মিটার, তাহলে এটা যাবে মিটার স্কোয়ার। তাহলে আর পাবো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের নর্মালি পরম এককে কাজের একক। সিমিলারভাবে আমরা যদি সিজিএস এককে বের করতে চাই, এটার জন্য পাইছিলাম আর্ক। আর যদি আমরা ভাঙাই তাহলে এম জি আর এইচ বাই এম জি এস, তাহলে এম এর জন্য হলো আমাদের গ্রাম, তারপরে জি এর জন্য হলো সেন্টিমিটার পার সেকেন্ড, আর এই এসের জন্য আবার আরেকটা সেন্টিমিটার। এফপিএসে আমরা পাইছিলাম ফুট পাউন্ডাল, তাহলে সেই কাজটা লিখি ফুট LBL, ফুট পাউন্ডাল। তাহলে এইখানে যদি আমরা সাজাই সিমিলারভাবে তাহলে আসবে ভরের একক ফার্স্টেই পাউন্ড LB, তারপর হলো ফিট সেকেন্ড, ফিট স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এরকম। এখন যদি অভিকর্ষী এককে যেতে চাই, জাস্ট আমাদের কী করতে হবে? এটাকেও জি দিয়ে ভাগ, এটাকেও জি দিয়ে ভাগ, এটাকেও জি দিয়ে ভাগ। যদি ভাগ দিতে তাহলে আমাদের এখানে কী চলে আসে? এখানে দেখি এটা এককটা ছিল এই যে মিটার পার সেকেন্ড। হয়তো সাজানো গোছানো হচ্ছে না, একটু কষ্ট করে বুঝে নিও। তাহলে জি সমান আমরা জানি কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এখন এখান থেকে কাটাকাটি করে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, থাকবে কি জাস্ট কেজি মিটার। এখানে থাকবে গ্রাম সেন্টিমিটার, এখানে থাকবে পাউন্ড ফিট। দেখো বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ কাজের ক্ষেত্রে আমাদের যে পরম এককগুলো সেটা হচ্ছে জুল, আর্গ, ফুট পাউন্ডাল। যদি আমরা একক আকারে ভাঙায় লিখতে চাই, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু, পাউন্ড ফিট স্কোয়ার সেকেন্ড স্কোয়ার টু। আর যদি আমরা এটা অভিকর্ষী এককে নেই, জাস্ট এই যে এটা দ্বারা সবগুলোকে ভাগ দিয়ে দিব, ভাগ দিয়ে দিলেই আমরা পাই যাব কেজি মিটার, গ্রাম সেন্টিমিটার, পাউন্ড ফিট। তাহলে এগুলো হলো আমাদের কাজের একক। কাজের পর এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা বলতে আসলে কি বোঝায়? ক্ষমতা বলতে আসলে জাস্ট কাজ করার হারকে বোঝায়। কি বললাম? কাজ করার হার। কাজ করার হারকেই ক্ষমতা বলে। তাহলে কাজ করার হার দ্বারা আসলে কি বোঝাচ্ছে? হার মানেই হলো সময় সাপেক্ষে, অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা সময় দ্বারা ডিভাইড করি সেক্ষেত্রে আমরা তার ক্ষমতা পাই যাই। একই কাজ কে কত দ্রুত করতে পারে সেই হিসেবে তার ক্ষমতা নির্ধারিত হয়। একই কাজ যে যত দ্রুত করতে পারবে তার ক্ষমতা তত বেশি। তাহলে ক্ষমতা আমরা কি বলবো? কাজ করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ এক এক সময় যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাই হলো ক্ষমতা। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে টি সময়ে কৃতকাজ ডাব্লিউ। তাহলে টি সময় কৃতকাজ যদি ডাব্লিউ হয় তাহলে আমরা তা বলে দিছি কাজ করার হারকে ক্ষমতা বলে।
তাহলে ক্ষমতাকে প্রকাশ করায় পি দ্বারা, পাওয়ার। তাহলে আমরা পি সমান লিখতে পারবো W/T, কারণ কাজ করার হার। তাহলে কাজকে আমরা সময় দ্বারা ভাগ করলে আমরা পাই যাব ক্ষমতা। এখানে W তে তো আমরা জানি কাজ তো আমরা ইতিপূর্বে বের করে আসছি। কাজ বের করে কীভাবে? W সমান Fs এর মাধ্যমে, তাহলে Fs/T। আচ্ছা, এখন দেখো তো তোমরা কি সমবেগের একটা ফর্মুলা জানো না? S = VT, এই ফর্মুলাটা তো তোমরা জানো। তাহলে এখান থেকে আমরা যদি S/T সমান V এরকম একটা ফর্মে সাজাই, এখানে আমাদের S/T আছে, S/T এর জায়গায় আমরা ভিটা রিপ্লেস করে দিতে পারবো। এই ভিটা কিন্তু আমাদের গড় বেগ বা সমবেগ, এটা গড় বেগও বলা যায়, সমবেগও বলা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্ষমতা P সমান বল ইন্টু গড় বেগ। তাহলে এটা আমাদের ক্ষমতা বের করার একটা ফর্মুলা। আর নর্মালি এই যে W, এই W সমান তো আমরা অনেক কিছু বের করতে পারি, mgh। যদি অভিকর্ষ বল দ্বারা হয় তাহলে যেটা বাদ চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের W হিসেবে কি mg। এটা হলো সাধারণ বা পরম, এটা হলো অভিকর্ষীয়, তাহলে সাধারণত এভাবে আমরা কোনো কিছুর ক্ষমতাটা বের করে আসতে পারি। আর ক্ষমতার যে একক, ক্ষমতার একককে বলা হয় ওয়াট। ক্ষমতার ইন জেনারেল একক হলো ওয়াট, WA/T। এই ওয়াট আসলে কি বোঝাচ্ছে? আমরা তো দেখে আসছি P সমান W/T। তাহলে W একক কী ছিল? জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ডকে বলা হচ্ছে আমাদের ওয়াট। তাহলে এইভাবে সাধারণত আমরা ক্ষমতার এককটা বের করে আসতে পারি। এখন যদি আমরা FPS এককে এটা চিন্তা করি যে FPS এককে আসলে কি হয়, তাহলে হবে FPS ইউনিট। FPS ইউনিট এটা হবে ফুট পাউন্ডাল, LBL, ফুট পাউন্ডাল। কারণ আমরা কৃত কাজের মান দেখে আসছিলাম ফুট পাউন্ডাল, তাহলে ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এইভাবে সিমিলারভাবে যদি আমরা সিজিএস এককে বের করতে চাই, তাহলে সেখানে আসবে আর্ক, তাহলে চলে আসবে কি আর্ক পার সেকেন্ড। তাহলে সিজিএস ইউনিট এখানে চলে আসবে আর্ক পার সেকেন্ড। তাহলে এমকে আছে জুল পার সেকেন্ড, এফপি আছে ফুট পাউন্ডাল পার সেকেন্ড, সিজিএস আর্ক পার সেকেন্ড। তাহলে এটা হলো আমাদের এমকেএস ইউনিট, এটার মান। এখন আমরা যদি এটাকে আরেকটু বড় এককে প্রকাশ করতে চাই, সাধারণত আমাদের ম্যাক্সিমাম অঙ্কে এই ক্ষমতাগুলোকে হর্স পাওয়ারে চেয়ে থাকে, এইচপি মানে বোঝাচ্ছে কি হর্স পাওয়ার। এই হর্স পাওয়ার যদি আমাদের কখনো মানটা বের করতে বলে, তাহলে এফপিএস এককের ক্ষেত্রে একটু ব্যতিক্রম মনে রাখতে হবে যে এফপিএস ইউনিটের ক্ষেত্রে আমাদের যে কৃত কাজের মান ডাব্লিউ আর আমাদের যেই ক্ষমতাটা ছিল, আমাদের ক্ষমতা আমরা যেভাবে বের করতাম সাধারণত W/T, এর সাথে যদি আমরা 550 গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের হর্স পাওয়ার ইউনিট, এইচপি। অর্থাৎ যদি আমরা সূত্র আকারে সাজাতে চাই, আমি একটু সুন্দরভাবে লিখে দিই, তাহলে এটাকে লেখা যাবে এইচপি সমান W/550T। তবে এইখানে মনে রাখতে হবে, এইখানে W অবশ্যই অভিকর্ষীয় এককে বসাতে হবে, অভিকর্ষীয় এককে বসাতে হবে। জাস্ট এফপিএস এর ক্ষেত্রে আমরা যখন হর্স পাওয়ার ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে ডাব্লিউটা অবশ্যই অভিকর্ষীয় এককে বসাতে হবে। অভিকর্ষীয় একক মানে কি মনে আছে নিশ্চয়ই? আমরা জানি ডাব্লিউ সমান mgh, তবে এখানে জিটা থাকতে পারবে না, যেহেতু আমরা জি দ্বারা ভাগ করে দেবো। তাহলে mh/550 × T। সাধারণত এই সূত্রের মাধ্যমে আমরা সরাসরি এফপিএস এককে হর্স পাওয়ার নির্ণয় করে ফেলতে পারবো। কিন্তু ইঞ্জিনিয়ারলি যদি এই জিনিসটাকেই আমরা এমকেএস এককে করি, তাহলে সেক্ষেত্রে হর্স পাওয়ার আসবে এইচপি সমান mgh/T। এখন হর্স পাওয়ার নেওয়ার জন্য এমকেএস এককে আমাদের যেটা দ্বারা গুণ করতে, সেটা হলো 746। কারণ আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। সেই জন্য আমরা mgh/T, এখান থেকে তো আমরা যে ক্ষমতাটা পাবো সেটা হলো ওয়াটে। এই ওয়াটকে যদি আমরা হর্স পাওয়ারে রূপান্তর করতে চাই, জাস্ট 746 দিয়ে ভাগ দিলেই হবে। এটা হলো এমকেএস এর জন্য, আর যদি সিজিএস হয়, সেক্ষেত্রে আমাকে জিনিসগুলোকে আগে এমকেএসে রূপান্তর করে নিতে হবে,
তারপর 746 দিয়েই করতে হবে। সিজিএস থেকে সরাসরিভাবে করার অপশনটা সাধারণত একটু জটিল হয়ে যায়। সেজন্য আমরা যেটা করি যে আগে সিজিএসে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোকে এমকেএসে রূপান্তর করে এভাবে আমরা ওয়াটের মাধ্যমে ক্ষমতাটা বের করে সেটাকে 746 দিয়ে ভাগ করে তারপর আমরা ক্ষমতাটা নির্ণয় করি। এখানে আরও একটু জিনিস বলে রাখা ভালো, আমরা দেখছিলাম যে এখানে এই যে h/t মানে s/t, এখানে আমরা কী বসাইছিলাম, যখন আমরা ক্ষমতাটা বের করতে চাচ্ছিলাম তখন এই যে এখানে আমরা s/t এর জায়গায় v ব্যবহার করছিলাম। তাহলে s এর জায়গায় আমরা h ব্যবহার করছি, তাহলে এটা যদি কখনো সমবেগের জন্য বা গড়বেগের জন্য কাজ করে তাহলে এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারবো যে ভিটা হলো গড়বেগ ডিভাইড বাই 550। তাহলে এই একক দিয়েও বা এই সূত্র দিয়েও হয়তো আমরা মাঝে মাঝে হর্স পাওয়ারের জন্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে ফেলতে পারবো। এবার ইঞ্জিনিয়ারলি এখানে যদি আমরা 550 দিয়ে ভাগ না করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ক্ষমতাটা পাবো সেটা হবে ওয়াটে। তাহলে আশা করি এই জিনিসগুলো তোমরা একটু সহজেই ক্যাপচার করতে পারছো। এখন আমরা ফাইনালি আর যে জিনিসটা দেখাবো সেটা হলো কর্মদক্ষতা। সাধারণত কোনো ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা কীভাবে বের করা হয়, কর্মদক্ষতাটা একটু আমরা দেখে রাখি। কর্মদক্ষতা, তাহলে কর্মদক্ষতা বলতে আসলে কী বোঝায়? কর্মদক্ষতা হচ্ছে আমি আসলে যে কোনো একটা ইঞ্জিন বা কোনো একটা যন্ত্র চালানোর জন্য তাকে কিন্তু আমাকে নির্দিষ্ট পরিমাণ ইনপুট দিতে হয়। যে আমরা মোটরসাইকেল চালানোর জন্য ডিজেল বা পেট্রোল বা মোবিল যাই ব্যবহার করি না কেন, শ্যালো ইঞ্জিন চালানোর জন্য বা ইলেকট্রিসিটি ব্যবহার করে ফ্যান লাইট এগুলো ব্যবহার করি, তো এগুলোতে কিন্তু আমরা জিনিসগুলো সাপ্লাই দিই আর তারা সেই সাপেক্ষে আমাদের বিভিন্ন আউটপুট দিয়ে থাকে। কোনো ইঞ্জিনই, এখানে জেনে রাখা ভালো, কোনো ইঞ্জিনই আমরা যে পরিমাণ ইনপুট দেই তার শতকরা 100%কেই কাজে রূপান্তর করতে পারে না, সেখানে অপচয় হয়। যেমন তোমরা যখন শ্যালো ইঞ্জিন চালাও, শ্যালো ইঞ্জিন যে বটবট শব্দ করে সেই শব্দের জন্য কিন্তু তার একটা শক্তি অপচয় হচ্ছে। তাহলে এই যে তার শক্তি অপচয় হচ্ছে, এটা আমাদের অপচয়। তারপরে আমরা যখন বৈদ্যুতিক ক্ষেত্রে যদি হিসাব করি যে আমরা যখন বৈদ্যুতিক বাতি ব্যবহার করি, বৈদ্যুতিক বাতি কিন্তু আমাদের আলো দেয়, আমরা আলোর জন্যই তাকে ব্যবহার করি, কিন্তু বাল্ব কিন্তু গরমও হয়, অর্থাৎ সেখান থেকে একটু তাপও পাওয়া যায়, তাপ শক্তির রূপে সে একটু বিকিরণ করে। আমাদের কিন্তু তাপ এখানে কাম্য না, তাহলে এই তাপটা হলো আমাদের এখানে অপচয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কর্মদক্ষতাকে সাধারণত এটা দ্বারা প্রকাশ করি। এটা হলো আমাদের আউটপুট। আমরা যদি একবার সরাসরি বলি বা সিম্পলভাবে বলি, নর্মালি হলো আমি কি পরিমাণ ইনপুট দিলাম আর আমি কি পরিমাণ আউটপুট পাইলাম, অর্থাৎ আউটপুট বাই ইনপুট। এটা করলে আমরা আসলে যেটা পাবো সেটাকে বলা হয় কর্মদক্ষতা। একে সাধারণত শতকরায় প্রকাশ করে। একে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই যাব কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা সমান সমান আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। যদি আমরা ক্ষমতা নিয়ে কাজ করি তাহলে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে এইভাবে সাধারণত আমরা কর্মদক্ষতাগুলো নির্ণয় করে থাকি। কাজ এবং ক্ষমতা আলোচনার পর এখন আমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে শক্তি। শক্তি মানে হলো এনার্জি, আর এই এনার্জি নিয়ে আমাদের একটু বেশি কাজ করতে হবে। তাহলে শক্তি আসলে কাকে বলে? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। নর্মালি কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলে অভিহিত করি। তাহলে শক্তি আসলে কত রকম হতে পারে? মহাবিশ্বে কিন্তু শক্তি বিভিন্ন রকমের আসে, অসংখ্য শক্তি, যেমন আলোক শক্তি, বায়ু শক্তি, শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, এরকম আমাদের বিভিন্ন রকমের শক্তি হতে পারে। তাহলে আমরা আসলে এই অধ্যায়ে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যান্ত্রিক শক্তি। অসংখ্য শক্তির মধ্যে থেকে আমরা একটা শক্তি বেছে নেব যার মান হলো যান্ত্রিক শক্তি। তাহলে আমরা এখন যান্ত্রিক শক্তি নিয়ে কাজ করব। যান্ত্রিক শক্তিকে আবার দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, যার একটাকে বলা হয় গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আরেকটাকে বলা হবে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে থাকে অনেকে। বিভব শক্তি বা স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম? কাইনেটিক এনার্জি গতিশক্তি, পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি। একটাকে ইকে দ্বারা প্রকাশ করা, একটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই দুটো হলো আমাদের নর্মালি যান্ত্রিক শক্তি। তাহলে আমরা এই যান্ত্রিক শক্তি দুটো নিয়ে কাজ করব। এখন আসি গতিশক্তি আর বিভব শক্তি বলতে আসলে কী বোঝায়। তাহলে গতিশক্তি হচ্ছে কোন একটা বস্তু যদি গতিশীল থাকে, অর্থাৎ সে যদি চলমান থাকে, তাহলে সে তার গতির জন্য যে পরিমাণ শক্তি সঞ্চার করে বা যে পরিমাণ শক্তি লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। এই যে কোনো একটা বস্তুকণা এ যদি এম ভর বিশিষ্ট হয় এবং সে এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে তার বেগের মান যদি ভি হয়,
তাহলে তার যে গতিশক্তির পরিমাণ অর্থাৎ কাইনেটিক এনার্জির মান ইকে, এটা হবে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ তার ওই মুহূর্তের বেগ আর হলো আমাদের যে ভর, বেগের বর্গ করে ভর দ্বারা গুণ করে তার যদি আমরা হাফ অফ মানটা নেই তাহলে আমরা পাই যাব তার জন্য কাইনেটিক এনার্জির মান। সিমিলারভাবে আমরা যদি বিভব শক্তি বা স্থিতিশক্তির কথা চিন্তা করি, বিভব শক্তি, তাহলে বিভব শক্তি বের করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি, এটা সাধারণত কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি আমি স্থাপন করে রাখি, সাপোজ একটা বস্তুকে আমি ভূমি থেকে এই উচ্চতায় উঠে এখানে স্থির অবস্থায় রেখে দিছি, যদি কোনো একটা বস্তুকে স্থির অবস্থায় আমি রেখে দিই তাহলে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে বলা হয় স্থিতিশক্তি, অর্থাৎ বস্তুটা স্থির থাকার কারণে যে পরিমাণ শক্তি সঞ্চয় করে সেটি হলো তার স্থিতিশক্তি বা বিভব শক্তি। তাহলে এটা হলো এখানে যে বস্তু আছে তার ভর যদি এম হয় তাহলে এম জি এইচ, এটাকে ইপি এর মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে ইপি সমান এম জি এইচ আর ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এটাকে বলা হয় গতিশক্তি, এটাকে বলা হয় বিভব শক্তি বা স্থিতিশক্তি। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমাদের এখন কাজ করতে হবে এবং এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এখন এখানে আমরা দেখি কোনো একটা বস্তু আসলে কিভাবে শক্তির রূপান্তর করে। আমাদের এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু শক্তির রূপান্তরের মাধ্যমে হবে। আমরা ধরে নিলাম এটা হলো আমাদের ভূমি, এইখানে কোনো একটা বস্তুকণা ছিল, এটা যথারীতি আমরা ধরে নিলাম এই উচ্চতায় আছে, তাহলে এখানে বস্তুকণার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত আছে সেটা কিন্তু আমাদের ইপি এম জি এইচ। আচ্ছা, একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, এই জায়গায় বস্তুকণাটার কি কোনো বেগ আছে? অবশ্যই বেগ নাই। যদি বেগ না থাকে তাহলে এই যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, ভির মান যদি 0 হয় তাহলে আমাদের ইকের মান কত আসবে? 0। অর্থাৎ এই বিন্দুতে আমাদের ইপির মান আসবে এম জি এইচ আর ইকে এর মান আসবে 0। সিমিলারভাবে আমরা যদি এই বিন্দুটার কথা চিন্তা করি, এখানে বস্তুটার ইকে একটা হাফ এম ভি স্কোয়ার থাকবে। এখানে কিন্তু আমরা বস্তুটাকে এমনভাবে বিবেচনা করতেছি যে বস্তুটা ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে আছে, ঠিক স্পর্শ করবে এরকম মুহূর্তে আছে, তাহলে সেই মুহূর্তে বস্তুকণাটার বেগ হবে সর্বোচ্চ বেগ। এই ক্ষেত্রে সে যে পরিমাণ গতিশক্তি লাভ করবে সেটা হবে সর্বোচ্চ গতিশক্তি। আচ্ছা, এই জায়গায় যদি তার উচ্চতার কথা বিবেচনা করি, এইচের মান, এখানে এইচের মান কত? প্রায় 0। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের এইচের মান 0, যদি আমরা এইচের মান 0 বসাই তাহলে আমাদের ইপের মান কত আসবে? ইপের মান আসবে 0। এখন তোমরা নিশ্চয়ই শক্তির সংরক্ষণশীলতা নীতির একটা নাম শুনেছ। শক্তির সংরক্ষণশীলতা নীতি কি বলে? মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, জাস্ট একটা রূপ থেকে অপর একটা রূপে রূপান্তরিত হয় মাত্র। তাহলে আমাদের এই যে এইখানে যে শক্তিটা ছিল, এখানে আমরা দেখছি একটা ইকে আছে, একটা ইপি আছে, এইখানেও ইকে আছে, ইপি আছে, তাহলে এটা যাত্রাপথের যে কোনো বিন্দুতে আমরা ধরে নিতে পারি যে এটাই যে কোনো একটা বিন্দু। তাহলে এই বিন্দুতেও তার ইকে এবং ইপি অর্থাৎ পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুইটাই থাকবে। তাহলে এই জাতীয় ক্ষেত্রে শক্তি আসলে কীভাবে রূপান্তরিত হচ্ছে সেটা একটু দেখি। দেখো, বস্তুটা এইখানে কিন্তু তার কোনো বেগ ছিল না, সেই ক্ষেত্রে তার ইকের মান হয়েছে আমাদের 0, আর এখানে এইচের মান হাইটটা ছিল ম্যাক্সিমাম, সেই জন্য ইপির মান ম্যাক্সিমাম। তাহলে আমরা যদি মোট শক্তি বের করি, আমরা এটাকে একটু নাম দিই, সাপোজ এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হলো সি বিন্দু। তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত? এখানে এই বিন্দুতে মোট শক্তি ই সমান ইকে প্লাস ইপি। তাহলে এখানে আমাদের ইকের মান আসছে এই বিন্দুতে 0, ইপের মান আসছে এমজিএইচ। তাহলে মোট শক্তি আমরা কত পাইলাম? এমজিএইচ। এটা হলো এ বিন্দুর জন্য। আচ্ছা, ভালো। যদি আমরা বি বিন্দুর জন্য ক্যালকুলেশন করি, দেখি একটু বি বিন্দুতে আমাদের কি আছে? ইপির মান 0 আর ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে বি বিন্দুতে ই সমান ইকে প্লাস ইপি। তাহলে এখানে ইকের মান হাফ এম ভি স্কোয়ার প্লাস ইপির মান 0। আচ্ছা, এই যে ভি, তার বেগটা কত এটা আমাদের একটু বের করে আনতে হবে। বেগটা আমরা কীভাবে বের করবো? দেখি, বস্তুকণাটা এইখানে ছিল, নর্মালি ফার্স্টে সে এই অবস্থানে ছিল। এই বিন্দু থেকে যখন কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকবে মুক্তভাবে, যেহেতু সে মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার আদিবেগ কত হবে? নিশ্চয়ই 0, অর্থাৎ আদিবেগ ইউ 0। এখান থেকে সে এই যে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখানে আসছে, তাহলে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করার কারণে সে কী পরিমাণ বেগ অর্জন করেছে এটা আমরা বের করে ফেলতে পারি খুব সহজেই। এটা আমরা এখান থেকে এইভাবে বের করে ফেলতে পারি। আমরা রেখে দিলাম হাফ এম, আমরা ভি স্কোয়ার সমান লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2GH, কারণ জি তো আমাদের অভিকর্ষীয় ত্বরণ, সে নিচের দিকে পড়তেছে, আর এইচ পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে। আচ্ছা, এখন তাহলে আমরা কী পেয়ে গেলাম? হাফ এম, আদিবেগের মান 0, কারণ স্থির অবস্থা থেকে পড়তেছে,
প্লাস 2gh, তাহলে আমরা আসলে কী পাচ্ছি সে দেখো হাফ এম ইন্টু 2gh, 2 কাটা, তাহলে আমরা পাই যাব mgh, অর্থাৎ এই বিন্দুর যে মোট শক্তির মান সেটা হলো mgh। দেখো তো আমাদের এই বিন্দুতে মোট শক্তি কত ছিল, ই সমান mgh, তাহলে আমাদের কিন্তু এ বিন্দু এবং বি বিন্দু দুইটাতেই মোট শক্তির পরিমাণ কত, mgh, অর্থাৎ শক্তির যে সংরক্ষণশীলতা নীতি আছে সেই নীতিটা কিন্তু এখানে প্রমাণিত হইল। সে কি বলছিল, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে জাস্ট এক রূপ থেকে অপর রূপে রূপান্তর করা যায় মাত্র। তাহলে এখানে শক্তিটা কীভাবে রূপান্তর হইতেছে একটু খেয়াল করে দেখো। আমি একটা আবার চিত্রটাতে যদি চলে আসি, দেখো একটু বোঝার চেষ্টা করো। এখানে আমাদের প্রাথমিকভাবে গতিশক্তির মান একেবারেই 0, আর ইপি এর মান ছিল ম্যাক্সিমাম। এটা যত নিচের দিকে নামতে থাকবে আস্তে 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 এর ইপি এর মান মানে mgh এর মান আস্তে আস্তে কমতে থাকবে, কারণ তার হাইটের মান আস্তে আস্তে কমতেছে। আর এখান থেকে বস্তু যত নিচের দিকে যাইতে থাকবে তার ইকে মানে গতিশক্তির মান হাফ এম ভি স্কোয়ার, এই মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ কি, এই যে সূত্র অনুযায়ী ই স্কোয়ার প্লাস 2gh, এই এইচ এর মান তার জন্য বাড়তে থাকবে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব তার জন্য আস্তে আস্তে বাড়তে থাকবে। সেই জন্য আস্তে আস্তে ইকে এর মান বাড়তে থাকবে এবং ইপি এর মান কমতে থাকবে। কমতে 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 এইখানে আসার পর এইচ এর মান হয়ে যাবে 0 এবং ইকে এর মান হয়ে যাবে 0। আর গতিশক্তি বাড়তে 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 এখানে এসে তার গতিশক্তি হয়ে যাবে সর্বোচ্চ, যেহেতু বেগের মানও সর্বোচ্চ। তাহলে মাঝামাঝি কোনো একটা বিন্দুর জন্য কি আমরা এই কন্ডিশনটা সত্য প্রমাণিত করতে পারবো, শক্তির যে সংরক্ষণশীলতা নীতি? আমরা দেখি প্রমাণ করা যায় কিনা। তাহলে আমরা ধরে নেই এই যে সি বিন্দুতে বস্তুটা কতটুকু উচ্চতায় আছে, ধরে নিলাম x উচ্চতায় আছে। সি বিন্দুতে বস্তুটা ভূমি থেকে x উচ্চতায় আছে, তাহলে এই জায়গার উচ্চতাটুকু কত হবে বলতে পারি? নিশ্চয়ই বলতে পারবো। পুরো যদি h হয়, পুরোটা ছিল আমাদের h, এটুকু যদি x হয় তাহলে এটা অবশ্যই h মাইনাস এক্স। তাহলে এইখান থেকে আমরা একটু গতিশক্তি এবং স্থিতিশক্তি বের করার চেষ্টা করি। সি বিন্দুতে স্থিতিশক্তি একদম ইজিলি আমরা বের করে ফেলতে পারি। ইপি সমান mgh, এইচ এর জায়গায় আমরা কী বসাবো, ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে। তাহলে সে এখন ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, x উচ্চতায়, তাহলে mgx। এখন আমরা বের করব ইকে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ারটাকে আমরা এই যে এইখানে যেভাবে ভাঙাইছি ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানেও একইভাবে ভাঙাবো। তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2gh, এই এইচটা নিয়ে হলে আমাদের এখন একটু চিন্তা করতে হবে যে এইচটা আসলে কি। এইচটা হলো অতিক্রান্ত দূরত্ব। প্রথমে যখন আমরা এই যে এটা নিয়ে যখন কাজ করছিলাম তখন সে এইখান থেকে অতিক্রম করতে 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 এ পর্যন্ত চলে আসছিল, অর্থাৎ এইচ দূরত্ব অতিক্রম করছিল। এখন যখন সে এ থেকে স্থির বিন্দুতে আসছে তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটুকু দূরত্ব, জাস্ট এইটুকু দূরত্ব। এইটুকু দূরত্ব কত, h মাইনাস এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারবো h মাইনাস এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারবো h মাইনাস এক্স। তাহলে এটা যদি আমরা ব্যবহার করি আমরা খুব সহজে মানটা পাই, যে দেখি কী পাই, হাফ এম, আদি বেগের মান 0 আগের মতোই। তাহলে আমরা এখানে পাবো 2gh মাইনাস এক্স। তাহলে এই 2 আর এই 2 কিন্তু আমাদের কাটা চলে যাবে। আমরা আসলে তাহলে কী পাচ্ছি, এম দিয়ে যদি গুণ করি mgh মাইনাস mgx, এই যে মাইনাসটা mgx। তাহলে এখন আমরা মোট শক্তি বের করি সি বিন্দুতে। অতএব সি বিন্দুতে মোট শক্তি, তাহলে সি বিন্দুতে মোট শক্তি আমাদের আসবে ই সমান ইকে প্লাস ইপি। ইকের মান আমরা পাইছি এই যে ইকের মান mgh মাইনাস mgx। তাহলে mgh মাইনাস mgx প্লাস ইপি। ইপির মান আমরা কত বের করে আসছি, mgx। তাহলে বসা দিলাম mgx। তাহলে এই যে mgx বাদ, তাহলে আমরা পেয়ে গেলাম ই সমান mgh। এটা হলো আমাদের মোট শক্তির পরিমাণ। তাহলে দেখি এই বিন্দুতে মোট শক্তি mgh, বিন্দুতে মোট শক্তি mgh, সি বিন্দুতেও আমাদের মোট শক্তি আমরা পেয়ে গেলাম mgh। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি কিন্তু আমরা এভাবে প্রমাণিত করতে পারি। এটা আমি অত বিস্তারিত দেখাইতাম না, এটা বিস্তৃত দেখানোর কারণ হলো আমরা এর মাধ্যমে কয়েকটা অঙ্ক অলরেডি করে ফেলছি। অঙ্কটা আসলে কীরকম দেখো, আমরা সি বিন্দুতে গতিশক্তি বের করতে পারছি এবং স্থিতিশক্তি বের করতে পারছি। এই যে সি বিন্দুতে বিভব শক্তি আমরা এইভাবে বের করব, আর যে কোনো বিন্দুর জন্য আমরা পটেনশিয়াল এনার্জি বের করে আসছিলাম, এখানে গতিশক্তি আমরা এভাবে বের করব। ফরম্যাটটা আশা করি বুঝতে পারছো। যদি যে কোনো বিন্দুতে তুমি ইপি এবং ইকে বের করতে পারো তাহলে তোমাকে প্রায়ই এরকম অনেক অঙ্কতে বলবে যে যাত্রাপথের কোথায়
গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে, অথবা স্থিতিশক্তি গতিশক্তির 1.5 গুণ হবে, অথবা যে কোনো একটা শক্তি অন্য একটা শক্তির 2/3, 1/3, যাই বলুক না কেন, যাই বলা থাকুক, তুমি কিন্তু এখন এটা পারবে। তুমি যদি এরকমভাবে গতিশক্তির স্থিতিশক্তি বের করে ফেলতে পারো, তারপর তুমি ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবে। জাস্ট কন্ডিশনটা তুলে ধরলেই হবে। বাকিটুকু আশা করি যদি এই পর্যন্ত বুঝে থাকো, বাকিটুকু আমরা যখন ম্যাথমেটিক্যাল আলোচনা করব, যখন এরকম কোনো একটা অঙ্ক ফেস করব, তখন তোমাদের ধারণাগুলো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমরা এটাকে এই পর্যন্তই রাখবো। এখন আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করবো বা যে জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হলো কোনো একটা বস্তুর ভার কেন্দ্র নিয়ে কীভাবে কাজ করা যায়। সাপোজ তোমাকে একটা ইট দেওয়া হলো, ইট মনে করো এটা হলো তোমাদের একটা ইট। এই ইটটা সমান অবস্থায় ছিল, তোমার কাজ হলো এই ইটটাকে এইভাবে দাঁড় করায় দেওয়া। তাহলে এই যে ইট, এটাকে তুমি সোজা অবস্থা থেকে দাঁড় করাই দিছো, এইখানে তোমাকে কি পরিমাণ কাজ করতে, সেটি হলো তোমার এখনকার কাজ, যে একটা ইটকে সমান অবস্থা থেকে দাঁড় করাই দিতে তাকে কি পরিমাণ কাজ করতে হয়। তাহলে এটা আসলে আমরা কীভাবে বের করতে পারি? দেখো, যে কোনো একটা বস্তু যদি বস্তুটা সুষম হয়, এটা অবশ্যই সুষম একটা বস্তু, সুষম সরবুজ। তাহলে যে কোনো একটা বস্তু যেগুলো সুষম বস্তু, সেই সুষম বস্তুর ভরগুলো সাধারণত তার মধ্যবিন্দুতে কাজ করে। ভরকেন্দ্র কি? আসলে কোনো একটা বস্তুর টোটাল ভর যে বিন্দুতে কাজ করে সেটাকে বলা হয় ভরকেন্দ্র। তোমরা নিশ্চয়ই সার্কাস খেলায় দেখো যে এইভাবে এক আঙ্গুলের উপর কোনো একটা কিছুকে দাঁড় করায় রাখে। এই যে যেমন আমি কলমটাকে দাঁড় করাইতে বলছিলাম, তাহলে কলমে টোটাল ভরটা যে বিন্দুতে কাজ করতেছে সেই বিন্দুতে যদি আমি একটা সুইয়ের মাথায়ও রেখে দিতে পারি, সেটা স্থির অবস্থায় দাঁড়ায় থাকবে। আর এই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র নিয়ে আমরা এখন কাজ করতে হবে। তাহলে কোনো একটা বস্তু যখন সমান অবস্থায় থাকে, তাহলে তার ভরকেন্দ্রটা কোথায়? এই যে ঠিক তারই মাঝামাঝি। যখন দাঁড়ানো অবস্থায় থাকবে তখন তার ভরকেন্দ্র কোথায়? তখনও ঠিক মাঝামাঝি। আচ্ছা, তাহলে এই যে আমাদের ইটটা ছিল, তার প্রস্থ বা ব্যাস যদি ডি হয়, আর তার যে হাইট, এটা যদি এই যে এই হাইটটা এটা যদি এইচ হয়, তাহলে এই বিন্দুটার মান কত? অবশ্যই h/2। এই বিন্দুটার মান কত? অবশ্যই d/2। তাহলে আসলে তার আলটিমেট সরণ হচ্ছে কত দেখি। আমরা যদি এটাকে একটু এরকমভাবে চিন্তা করার চেষ্টা করি, তাহলে তার ভরকেন্দ্র আগে এই জায়গায় ছিল, এখন ভরকেন্দ্র এই জায়গায় চলে গেছে। তার মানে তার সরণ কিন্তু হচ্ছে জাস্ট এইটুকু, আমাকে এইটুকু সরাইতে হয়েছে। এই যে আমাদের কৃতকাজ ছিল কি mgh, এই এইচ নিয়ে আমরা এখন কাজ করতেছি। সে আগে ছিল এই বিন্দুতে, এখন আমি তাকে সরিয়ে নিয়েছি এই বিন্দুতে। তাহলে আমি তাকে কতটুকু সরিয়ে দিলাম? তার ভর কেন্দ্রের সরণ। এখান থেকে আমাদের যে পরিবর্তন সেটা হবে ভর কেন্দ্রের সরণ। তাহলে ভর কেন্দ্রের সরণ কত আসতেছে? h/2 মাইনাস d/2। সে কোথায় ছিল, কোথায় গেল? জাস্ট আমরা এই হাইট থেকে এই হাইটটা বাদ দিয়ে দিলে এইটুকু আমরা পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা কাজ বের করতে চাই, তাহলে w সমান mg h, এর জায়গায় h/2/d/2। এই ফর্মুলা ব্যবহার করে আমরা খুব সহজেই কোনো একটা বস্তুকে সমান অবস্থা থেকে দাঁড় করে দেওয়ার জন্য কী পরিমাণ কাজ করতে হয়েছে সেই কাজটা বের করে ফেলতে পারবো। এটা দাঁড় করে দেওয়ার জন্য যেরকম হবে, সবাই দেওয়ার জন্য একরকম হবে। ভরকেন্দ্রের সরণ তো আমাদের একটাই। তাহলে আশা করি ভরকেন্দ্রের সরণ সংক্রান্ত জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো হাতুড়ির বিষয়টা। হাতুড়ি আসলে কীভাবে কাজ করে? দেখো, যখন আমরা এরকম একটা খাড়া দেওয়াল চিন্তা করি, এখানে আমাদের একটা পিন আছে। এই পিনটাকে আমরা হাতুড়া দ্বারা আঘাত করে, সাপোজ এটা হলো আমাদের সেই হাতুড়া, এই হাতুড়া দ্বারা আঘাত করে আমাদের পিনটাকে ভিতরে ঢুকাইতে হবে। তাহলে আমরা যখন হাতুড়াটাকে যখন এই যে এইভাবে আঘাত করি, তখন কিন্তু এই হাতুড়াটা তাকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে এসে আঘাত করে। ধরে নিলাম হাতুড়া সেই মুহূর্তের বেগ v। তাহলে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চয় হয়েছে সেই শক্তির মান কত? ½ mv²। এই বেগ নিয়ে এসে তাকে আঘাত করবে। এখন ধরে নিলাম আঘাত করার কারণে পিনটা এতটুকু ঢুকে গেল। কী পরিমাণ ঢুকছে? ধরে নিলাম এক্স পরিমাণ ঢুকে গেছে। তাহলে যদি এক্স পরিমাণ ঢুকে যায়, এই যে আমি যেই দেওয়াল বা যে কাঠ বা যার ভেতরেই আমি যেই পিনটাকে আটকে দিয়ে চাচ্ছিলাম, তার একটা বাধা বল অবশ্যই আছে, সেই কারণে পিনটা পুরোপুরি ঢুকতে পারে নাই, বা পুরোপুরি ঢুকলেও আমাকে কয়েকবার আঘাত করা লাগছে। তাহলে এই জায়গায় তার যে বাধা বল, সেই বাধা বলটা যদি এফ হয়, তার বাধা বলটা যদি হয় এফ, আর সে যদি প্রবেশ করে এক্স পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে তার যে কৃতকাজ সেটা হলো বল ইন্টু সরণ বল, বাধা বল এফ, সরণের মান এক্স, তাহলে তার জন্য মান হবে এফ(x). তাহলে এই যে এফ(x) পরিমাণ বস্তুটার কাজ হইল, এই কাজটা করার জন্য কি পরিমাণ শক্তি আমাকে দেওয়া লাগছে? ½ mv²। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের এই পরিমাণ শক্তি ব্যয় করার কারণে আমার এই পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে, অর্থাৎ এফ(x) সমান ½ mv²।
অর্থাৎ যদি কোনো একটা পেরেকের উপর বা কোনো একটা পিনের উপর আমরা উলম্বভাবে আঘাত করি, সেই ক্ষেত্রে তার জন্য যে কৃত কাজ বা তার জন্য ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করার যে ফর্মুলা, সেটা হবে Fx সমান হাফ এম ভি স্কোয়ার। তারপরে দেখি আমরা এখন উলম্ব ক্ষেত্রে, সাপোজ এইখানে একটা তার কাটা আমরা ডাকবো, এই যে এই পিনটাকে আমরা এখন ভিতরে ঢুকাবো। এখনও সিমিলারভাবে আগের মতো আমাদের যে হাতুড়াটা ছিল সেই হাতুড়াটাই আছে, হাতুড়া দিয়ে এখন এটাকে আঘাত করতে হবে। এখন তাকে আঘাত করে যদি আমি আগের মতো এক্স পরিমাণ ভিতরে ঢুকাই দিতে পারি, তাহলে কি হচ্ছে দেখি। এখানে তো আমাদের আগের মতো বাধা বল তলে থাকবে এফ, তাহলে আমাদের এখানে কাজ হবে Fx। এটুকু মোটামুটি আমাদের আগের মতো থাকলো। সে এখনও আগের মতো এসে একটা ভি বেগে আঘাত করবে, তাহলে এখনও তার হাফ এম ভি স্কয়ার পাওয়া যাবে। কিন্তু সে যখন উলম্ব বরাবর এসে আঘাত করতেছে, তার কিন্তু একটা স্থিতিশক্তি এসে এর মধ্যে জমা হচ্ছিল। সেখানে আঘাত করার কারণে এই যে পিনের মধ্যে একটা স্থিতিশক্তি এসে তার উপর আঘাত করে। সেই স্থিতিশক্তিটা কত? নর্মালি আমাদের যে হাতুড়াটা আছে, হাতুড়ার ভর এম, অভিকর্ষ ত্বরণ জি, আর কি পরিমাণ স্মরণ আমরা ঘটাতে সমর্থ হয়েছি সেটা, অর্থাৎ এম জি কতটুকু স্মরণ হয়েছিল? এক্স। অর্থাৎ হাতুড়া থেকে আমরা এম জি এক্স হাফ এম ভি স্কোয়ার এই দুইটা শক্তি পাবো, যে শক্তির সমন্বয়ে Fx পরিমাণ কাজ সম্পাদিত হবে। অর্থাৎ কোনো একটা পেরেকের উপর যদি আমরা আনুভূমিকভাবে আঘাত করে তাকে ভিতরে ঢুকাইতে চাই, সেক্ষেত্রে আমাকে ফোর্স প্রয়োগ করতে হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। এই জন্য আমরা যে পরিমাণ কাজ পাবো সেটা হবে Fx। এই জাতীয় ক্ষেত্রে আমরা সূত্রটাকে লিখতে পারি Fx সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। তাহলে যদি উলম্বভাবে আমরা আঘাত করি, সেক্ষেত্রে Fx সমান হাফ এম ভি স্কোয়ার। যদি আমরা আনুভূমিকভাবে আঘাত করি, তাহলে Fx সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই জিনিসগুলো আমাদের সামনে ম্যাথমেটিক্যাল সমস্যা যখন সমাধান করব, তখন এই জিনিসগুলো ব্যবহার করে আমরা অনেকগুলা ম্যাথ বা সমস্যা সমাধান করব। সেই সময় আশা করি এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। আরেকটা জিনিস আমি তোমাদের একটু বুঝাই দিতে পারি, যে কোনো একটা বস্তুকে যখন আমরা উপর থেকে নিচের দিকে ফেলে দেব, তখন কিন্তু এই জায়গায় যখন বস্তুটা ছিল, তখন এখানে তার যে শক্তি সেটা ছিল আমাদের কি ইপি, মানে কি আমাদের এম জি এইচ। যখন বস্তুটা এখানে এসে আঘাত করে, তখন তার কি শক্তি থাকে? ইকে, মানে হাফ এম ভি স্কোয়ার। তাহলে বস্তুকণাটা যদি আমরা জানি যে এই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী যে এখানকার যে শক্তির মানে এমজিএইচ, এখানে হয়েছে সেটা এমজিএইচই হয়। তাহলে এটা আমরা সাধারণ চিন্তা ভাবনা করছি। এখন যদি বলে দেওয়া থাকে এখানে বাতাসের বাধা আছে, কি বলে দিলাম? এখানে বাতাসের একটা বাধা বল আছে, ধরে নিলাম সেই বাধা বলের মান হলো এফ। এফ পরিমাণ একটা বল কাজ করতেছে, যেটা আমাদের এখানে বাধা বল হিসেবে কাজ করতেছে। তাহলে যদি এখানে কোনো বাধা বল থাকে, তাহলে বাধা বলটা কী হবে? আমাদের অপচয়। সাপোজ আমরা এখান থেকে 10 জুল শক্তি সাপ্লাই দিছি, এখানে বাধার কারণে বাতাসের বাধার জন্য 2 জুল পরিমাণ শক্তি অপচয় হয়ে যাবে। তাহলে এখানে এসে আমরা যে পরিমাণ শক্তি পাবো সেটা যাবে 8 জুল। তাহলে কিন্তু আমাদের এখন তখন আর ইপি সমান ইকে হবে না, কিন্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি কিন্তু ঠিকই সংরক্ষণ থাকবে। মোট প্রোভাইডকৃত শক্তি, আমরা মোট অবশিষ্ট যে শক্তি পাবো সেটা, আর অপচয়কৃত শক্তি সব হবে কি সমান। তাহলে এই জায়গায় এসে আসলে আমরা যে সূত্রটা লিখতে পারবো সেটা হবে আমাদের এইখানকার যে শক্তি ছিল এম জি এইচ, সেটা ছিল এম জি এইচ সমান আমরা যে শক্তিটা পাইছি হাফ এম ভি স্কোয়ার, এটা আমাদের অবশিষ্ট শক্তি, আর আমাদের যেটা অপচয় হয়েছে সেটা এফ এইচ। তাহলে যদি বাতাসের বাধা, ঘর্ষণ বল, এই জাতীয় জিনিসগুলো যদি বলা থাকে যে ঘর্ষণ বাধা অপেক্ষা করে বা ঘর্ষণ বল উপেক্ষা করো বা বাধা বল উপেক্ষা করো, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিই। যদি কখনো এই মানটা দেওয়া থাকে, সেক্ষেত্রে হবে এম জি এইচ সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস এফ এইচ। এই জিনিসগুলো ব্যবহার করে আমরা খুব সহজে এই জিনিসগুলোর সাথে ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করে দিতে পারবো। এখন ফাইনালি আমাদের আর দুই একটা জিনিস দেখা বাকি আছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, কারণ এটার সাহায্যে আমরা খুব জটিল জটিল সমস্যার সমাধান সহজ করে ফেলতে পারি। বিষয়টা আসলে কীরকম চিন্তা করো, যে এরকম একটা সরলরেখিক পথে কোনো একটা গাড়ি চলতেছে, তাহলে গাড়ি যখন চলতেছিল তার যাত্রাপথের এই বিন্দুতে তার বেগ ছিল ইউ, এখানে আসার পর তার বেগ হয়ে গেছে ভি। যদি এখানে ভি ইজ গ্রেটার দেন ইউ হয়, অর্থাৎ তার বেগ যদি কোনো কারণে বেড়ে থাকে, তাহলে এখানকার শক্তির পরিমাণ তো আমরা জানি হাফ এম ইউ স্কোয়ার, এখানে শক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে যদি কোনো কারণে এই গাড়িটার মধ্যে ভি এর মান বেশি হয়, তাহলে অবশ্যই এই হাফ এম ভি স্কোয়ার মানটা বেশি হবে।
আর এই হাফ এম ইউ স্কোয়ার মান কম হবে, তাহলে এদের মধ্যে যে শক্তির ডিফারেন্স সেটা কত হবে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এই পরিমাণ শক্তির যে ডিফারেন্স তার মধ্যে হবে, এই শক্তির ডিফারেন্সটা দিয়েই গাড়িটা একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে পারবে। সেই কাজটা হলো আমাদের এফ এক্স। আমরা কি বুঝতে পারছি কি বলছি? কোন একটা বস্তু সরলরৈখিক বরাবর চলতেছিল, সেখানে যদি কোনো কারণে তার শেষ বেগটা বেশি থাকে আদি বেগের তুলনায়, তাহলে এইখানে তাদের যে শক্তির গতিশক্তির যেই ডিফারেন্স, সেই গতিশক্তির ডিফারেন্স যতটুকু থাকবে সেটা দ্বারা আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে পারবো। সেই কাজের পরিমাণ হবে এফ এক্স। এই অ্যাপটা হলো যেহেতু সেই রাস্তা দিয়ে চলতেছিল, সেই রাস্তার ঘর্ষণ বল বা বাধা বল এক্স হলে সে কতটুকু চলতে পারবে। অর্থাৎ যদি আমি এখন গাড়িটাকে কোনো কারণে থামাই দিই, তাহলে গাড়িটি একটু নির্দিষ্ট সময় স্লিপ করে চলে যাবে। এখান থেকে এইখানে আসার কারণে এই দূরত্বটি আমাদের সেই এক্স, সে কী পরিমাণ কাজ করছে সেই কাজটা এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। এই জিনিসটাকে বলা হয় শক্তি লাভ। অর্থাৎ যদি আমাদের ভি এর মান ইউ এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের শক্তি লাভ হয়। তাহলে এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। কিন্তু সেম ঘটনায় যদি আমরা একটা দেওয়ালের ক্ষেত্রে বা তক্তের ক্ষেত্রে ঘটাতে চাই, তাহলে দেখা হয়তো কী হয়? এই জাতীয় ক্ষেত্রে সাধারণত একটা বন্দুকের গুলি এসে তাকে আঘাত করে, এই দিকে এসে তার শেষ বেগ হয়ে যায় 0, বা আমরা ধরে নিলাম তার বেগ অর্ধেক বা কোনো কিছু একটা হয়েছে। তাহলে এই জাতীয় ক্ষেত্রে অবশ্যই আমাদের আদি বেগটা বড়, এখানে আমাদের আদি বেগ শেষ বেগের চাইতে বড়। তাহলে এইখানে আমরা যে মানটা পাবো সেটা হবে এফ এক্স সমান হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। আগে যেমন আমাদের এখানে শক্তি লাভ হয়েছিল, এখানে আমাদের হবে শক্তি ক্ষয়। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা এই যে দেওয়ালের মধ্যে আরও কতটুকু ঢুকবে এই জাতীয় অঙ্ক সহজে সমস্যার সমাধান করে ফেলতে পারবো। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আমরা সামনে ম্যাথ করার চেষ্টা করব।